নিজের ছেলেমেয়েকে বা নিজের বাবা-মাকে যতটা জানতে চাই, তার 1% ও যদি আমরা ঠাকুরকে জানার চেষ্টা করি। ঠাকুর ওয়ার্ডটাও বোধহয় গড়বড় হয়ে গেছে, বুঝলে তো? ঠাকুর ওয়ার্ডটা দিয়ে ভুল করে দিয়েছে। নরমাল কোনো একটা আদর্শ-টাদর্শ কিছু একটা হতে ওই যে পারত। ওই জন্য শ্রী শ্রী ঠাকুর একটা ওয়ার্ড খুব পছন্দ করতেন, প্রিয় পরম। হ্যাঁ। ঠাকুর এই ওয়ার্ডটা খুব পছন্দ করতেন। আমি না মাস্টার প্রিয়ম বাবু। ঠাকুর এই ওয়ার্ডটা পছন্দ করার একটা কারণ ছিল, প্রিয় পরম বললে ঠাকুর মানে বলতেন, শ্রী শ্রী ঠাকুর বলতেন, ঠাকুর বলতে শ্রী শ্রী ঠাকুরই বলছি, শ্রী শ্রী ঠাকুর বলতেন যে মানুষ মনে করে এটা তার, আমার মনে হয় মানুষের কাছের লোক হিসেবে আমি তখন তাদের কাছের মানুষ হয়ে উঠতে পারি। মনে আছে যখন প্রথম ঠাকুরকে ঠাকুর বলা স্টার্ট হচ্ছিল, হ্যাঁ। দেখি যখন প্রথম ঠাকুরকে ঠাকুর বলা স্টার্ট হচ্ছিল, তখন কি করলো ঠাকুর বলতো, তোমরা আমার ঠাকুর বানিয়ে আমাকে দূরে সরিয়ে দেবে, আমাকে ছবি বানিয়ে রাখবে তোমরা, এরকম করতো, কাঁদতো। কিন্তু ঠাকুরের মা বললো যে না, কারণ সবার তো গুরুদেব হচ্ছে আদর্শ, ওটারও প্রয়োজন ছিল সময় অনুযায়ী, কারণ ধ্যান করবে কোথায় পাবে ঠাকুরকে দেখতে, ছবি দরকার, প্রয়োজন হবে। এরকম করে আস্তে আস্তে হলো। আমাদের তো অরিজিনাল বোঝার রাস্তা আছে, কিন্তু এই যে আমাদের মধ্যে আবার বদমাইশি আসি যে বিজনেস করতে হবে ঠাকুরকে দিয়ে, তখন গড়বড় হয়ে যায়। সব কিছুই খোলা আছে, আমাদের খাটনিটা একটু খাটতে হবে বেশি করে। আপনাদেরও দরকার, আপনারা হেল্প করুন আমাদের খাটতে। তা আমাদের মানুষ দেন, অর্থ দেন, আপনি আসেন, আপনার সপ্তাহে 5 মিনিট সময় দেন, আশা করেন কি করে ভগবান ঠিক করবে? ভগবানকে কি দিয়েছেন এর আপনি? মাঝে একটা ঘটনা গত রাত্রেই পড়ছিলাম। সুশীল আম, দাস সম্ভবত, সুশীল রঞ্জন দাস। হ্যাঁ, সুশীল রঞ্জন দাস দা, উড়িষ্যাতে বাড়ি। উনি শ্রী ঠাকুরের কাছে গিয়েছিলেন। শ্রী ঠাকুর অনেক দিনই ওনাকে প্রত্যেক দিনই ঘর বন্ধ করে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেন, আর কেউ কথা বলতে যেতে পারতো না তখন। শ্রী ঠাকুরের কাছে উনি জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর, আরও মানুষজন তো আপনার কাছে আসে, তারা আমার জন্য হয়তো এই আপনার কাছে কথা বলতে সুযোগ পায় না, বা আসতে পারে না। তখন শ্রী ঠাকুর বলছেন যে কার কি প্রয়োজন, কি দরকার অনুভব আমি সেগুলো বুঝতে পারি। যদি প্রয়োজন হয় আমি তাদেরকে ডেকে নিয়ে তাদের সঙ্গে সেই বিষয়ে কথা বলে নেব, এবং তাদের প্রয়োজনগুলো আমি আমার প্রয়োজন মতো শুনে নেব। কিন্তু তোমাকে এখানে থাকতে বলেছি, তুমি আমার কাছে এখানে থাকবে। পৃথিবীতে আর কি হয়ে যাচ্ছে সে বিষয়ে বোঝার বা ধারণা করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। আমি তোমাকে বলছি, তুমি আমার কাছে এই বিষয়গুলো আসবে এবং এই বিষয়ে তুমি আমার কাছে থাকবে সেই সময়ের জন্য। তো তিনি থাকতেন। সেই সময় আরও একটা কথা বলছিলেন তিনি, যে সমস্ত মানুষজন ওনার কাছে আসেন, তাদেরকে দেখলেই তাদের ভেতরকার মধ্যে যে নোংরা আবর্জনা এবং তাদের যে অভ্যাসগুলো, তাদের যে বাজে কাজগুলো, সেগুলো তিনি চোখের মধ্যে দেখতে পান, অর্থাৎ তাদের আচরণের মধ্যে দিয়ে সেগুলো ফুটে ওঠেই। তিনি সেগুলো স্বচক্ষে অনুভব করেন এবং তাতে দেখে তার খুব কষ্ট হয়। পরক্ষণেই আবার ভাবে অত ভিতরে ভেদ করে জিনিস দেখার প্রয়োজন নেই তো। ওই মানুষটার সামনের দিকটা মানে অন্তরের বাইরের দিকটা দেখি, তার অবয়বটা, তাকে আরো কিভাবে ভালো করে তোলা যায় সেই চিন্তাটা তারপরে আবার ফিরে আসে। তখন মনে সেই জন্যে সেই ভাব নিয়ে কাজ করি এবং তাদেরকে আরো ভালো কিভাবে হয়ে ওঠে, এইটাই হচ্ছে পুরুষোত্তমের বৈশিষ্ট্য। আবার এক জায়গায় বলছিলেন, যখন কারোর দোষ দেখতে পারি, হুম, সঙ্গে সঙ্গে কেন দোষী সেটার কারণটা বুঝতে পারি। মানে কেউ এটাই। কেউ পাপ করেছে, পাপটা জানতে পারি, ওই মুহূর্তেই কেন পাপটা করেছে সেটাও জানতে পারি। চোর, দেখেই বোঝা যাচ্ছে তার চরিত্রে চৌর্যবৃত্তি আছে, কিন্তু আবার দেখা যাচ্ছে তার বাড়িতে অভাব। সেই অভাবটার কারণটা ফুটে আসছে ঠাকুরের ভিশন, তার দেখার ক্ষমতার মধ্যে। আর যখন সেটা বুঝতে পারছে যে তার অভাব, ওটা থেকে করুণা আসছে। আবার দেখছে কেন করুণা, ওটারও গভীরে চলে আসছে, দেখা যাচ্ছে তার চরিত্র খারাপ, তার চলা বলার শিথিলতা। এরকম করে তিনি সবকিছু ডিপ কারণে পৌঁছে যেতেন। কজ ফাইন্ডিং নেচার। এটা থেকেই ওটা আসে যে তিনি তাই প্রত্যেকের জন্য সমাধানকারী বিভিন্ন বিষয় দিয়েছেন এবং সেগুলোকে করেন যাতে তার বিষয়ে মানুষকে প্র্যাকটিস করিয়েছেন। হুম। এখন আমাদের পরিবেশে সেই ভাবটা আমরা চড়াতে পারিনি বা সেই মানুষজন সেটা নেয়নি, যার ফলে পরিবেশে ভালো মানুষ বা ভালো কাজের অভাব, যেটা বললো ফ্রাইং প্যান, আর এটা একটা অভাব হয়েছে। এটা এজেন্ডা হয়ে দরকার। আমার একটা কোয়েশ্চেন, যে ব্যাপারটা হলো, এটা আমি নিজের তরফ থেকে ভাবি, এটা আমার নিজের কোয়েশ্চেন, মানে এটা একটু উইয়ার্ড কোয়েশ্চেন তাও, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, মানে এটা আমি নিজের বলো, তরফ কোশ্চেনটা থেকে বলো। ভাবি যে এটা কি আমার কোনো, মানে একটা মহিলা বা মেয়ে হিসাবে কোনো প্রবলেম, যে কি এটা সমাজের ছেলেদের প্রবলেম, যে লাইক মানে আমি হয়তো কোনো কাউকে ভাইয়ের মতো দেখছি বা দাদার মতো দেখছি, কিন্তু বা হয়তো হ্যাঁ যতটুকুনি প্রয়োজন কথা যতটা বলা যায় যেরকম ভাবে হাসি খুশি যেরকম, ঠিক আছে, বাট সবাই ঠিক আমি যেরকম চাই যে লাইক অ্যাটলিস্ট আমাকে হ্যাঁ রেসপেক্ট হয়তো করছে ঠিকই, কিন্তু আহ, ওই বুঝতে সবাই একটা পেরেছি, উল্টো পাল্টা একটা ব্যাপার চলে আসে, যে বুঝতে ওই পেরেছি। মানে ওই হ্যাঁ, প্রেম বুঝেছি, ভালোবাসা বা বুঝেছি, বুঝেছি। বিয়ে হ্যাঁ, ফিয়ে বুঝতে ব্যাপার পেরেছি। স্যাপার একটা চলে ওটা আসে। ছেলেদের চরিত্রের প্রবলেম। মানে ওটা আমার কাছে খুব মাঝে মাঝে খুব একটা উইয়ার্ড ব্যাপার তোর আসে যে কাছে না, অনেকের কাছে হয়। কৌশিক দাই আছে প্রমাণ।
না এক্সাম্পল মানে দেবো একটা না, ছোট্ট, না কৌশিকদের প্রমাণ অনুমতি নিয়ে হিসাবে আমি আমি বলছি একটা ছোট্ট এক্সাম্পল। এরকম অনেক মেয়েদের সাথে কৌশিকদা ভয়ের চোটের জন্য মা মানে ভয় না, ভালো ছোট ছোট মেয়েদেরও মা বলে সম্বোধন করে কৌশিকদা। এখন বলবি তুই আমি কেন? খুব পছন্দ করি জিনিসটা মা হ্যাঁ, বলে ডাকা। কিন্তু কিন্তু আজকালকার আমি একজনকে বলেছিলাম যে আমাকে ঠিক আছে, আমাকে যদি দিদি বলতে না ইচ্ছা করে, বোন বলতে না ইচ্ছা করে, তাহলে মা বলো, বলবো। তাহলে না, তাহলে ইচ্ছায় গড়বড় ঠিক আছে। আছে, আমি দিদি, বোন বললাম আর দিদি মা আর বোনও যদি বাদ হয়ে যায় লিস্ট থেকে, তা কি বউ বলে ডাকবে? না, আমি বললাম ঠিক আছে মা বলে রাখতে পারে। তো আমি ফার্স্টে ভাবতাম যে ঠিক আছে নিজের সন্তান হিসেবে আমি অত কিছুও ভাবতে বলবে গেলাম না। ভাই তারপরে তুমি তারপরে সেদিন হলো এখন এখন দেখছি যে ওই মাটাকেও নাকি আজকাল মমি কি সব ড্যাডি কি সব আমি নিজেও আমি জানি বুঝতে না। পারছি আমি ব্যাপারটা এবার। আমি আমি বুঝতে পারছি। এখন ব্যাপারটা এটা আমি আমি কিছু অ্যাডামাসে বুঝতে না গেলে পারছিলাম বুঝতে না। পারতাম না। এটা পুরো ব্যাপারটা পর্নোগ্রাফি থেকে আসছে। হ্যাঁ। ঠিক আছে, এবার আমি ভাবলাম যে মা-বাবাকেও মমি ড্যাডি, সুগার ড্যাডি কি এগুলো আমি এসব তো কেটে কিছু দাও তুমি, জানি তুমি কেটে এটা দাও। তো কাটতে হবে হয়তো। হ্যাঁ, মানে এগুলো এখানে কেটে আর দিও। আরেক আমি ধরনের জাস্ট একটা প্রশ্ন আসে না? সরি এবার আমি আমি বুঝেছি কেন আমার সেম ঘটনা আমার সাথে হয়েছে। মানে আমার সাথে হয়েছে। আমি মা বলতাম, আমি মা বলতাম মেয়েদের, মানে বলতাম না, বলি আমি, তাও আমার মায়ের বকায় আমি দিদি এসব বলি, বা অনেক আছে মা বলে, মা বলছো কেন ওই মা। হুম, কিন্তু অনেকে আছে এরকম, আমার নিজের ঘটনা আছে, একটা মেয়েকে মা বলেছি, এমনি বেরিয়ে গেছে মুখ থেকে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, ও নিজেও জানে না কেন। আমি মেয়েটাকে চিনি, আমি দেখা করাতে পারি। আর মেয়েটাকে দেখলে তুমি ভাববে না যে কোনো রকম, যে এমনি মেয়ে, মানে খুবই রকমের মডার্ন মেয়ে। তাহলে ভাবো ভিতরে কি চলে কার। আমি বাসে যাচ্ছি, খুব মুডে ছিলাম, কি আর মা একটু সরবে, না চমকে গেছে, এখান দিয়ে জল বেরিয়ে গেছে। আমাদের ইউনিভার্সিটিতে একজন টিচার, ভালো রকম পরিচয় এখন আমাদের আছে, সে রামকৃষ্ণ মিশনের ওই দিকটাই করে, কিন্তু সে হচ্ছে ট্রান্সজেন্ডার না ইন্টারসেক্স যা বলে, ওর মধ্যে একটা মানে কিছু ডুয়াল একটা সেক্স। হ্যাঁ। তো উনি, এবার আমি জানতাম ওরমভাবে চিনিও না এই না, তো ওনার পাশ দিয়ে আসছি, আমি বললাম ওখানে গেলে তো ম্যামই বলতে হয়, তাও কিভাবে বুক থেকে মা ওরম বেরিয়ে গেছে, বলছে শোনেন, সে এমন রেসপেক্ট দিয়ে এমনভাবে তাকালো হাত ফাত জোর করে, মানে আমিও ভয় পেয়ে গেছি, কি রে করলাম বাবা। ও চোখ ছলছল করে কাবাকাবি শুরু হয়ে গেছে। এইবার ব্যাপার হচ্ছে যে যার সেটার মর্ম বোঝে সে বোঝে। এই জিনিসটার পর থেকে আমার বন্ধুরাও এমনি নিজেদের মধ্যে আমাকে এই ব্যাপারে কেউ ডিস্টার্ব করে না, খুব রেসপেক্টই করে। কিন্তু এরকম হতে হতে আমার আরেকটা বন্ধু যখন বলছে এবার থেকে না আমিও মা বলে ডাকবো, ও বলছে, ওকে দেখে অন্য বন্ধুরা বলছে তোমার মম হবে না, তোমার কি সুগার মম না আটা কি মম আছে, ওইরকম মম হবে। আর হ্যাঁ স্টেপ মম, এরকম একটা কেরা বলেছে, আরো কি সব বলেছে, তুমি স্টেপ মম হবে। আর সবাই কি হাসি, আর কি বলে ফেললো। তারপর আমার একটা বন্ধু দেখালো ওটা ব্যাপারটা কি, গুগল করে ইনকগনিটো মোড অন করলো, দেখালো গুগল করে ব্যাপারটা কি, কনসেপ্টটা বুঝতে পারলাম। হ্যাঁ, মানে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম, চ্যাট জিপিটি বলছে আই ক্যানট সে এনিথিং বিয়ন্ড 18+। আমি ভাবলাম যা মমি ড্যাডি এখন হয়ে গেছে, হ্যাঁ, 18+ মানে হয়ে আমি গেছে। অ্যাকচুয়ালি যখন আরে মানে বোন যেবার টোনও বলছে জেনেছিলাম এখন। যে আমি যখন এই ব্যাপারটা জেনেছিলাম আমি তারপর থেকে বলেছিলাম ভাই ডাকতে এরপরে হবে না গড এসব ঢোকাবে কিছু। বুঝলে, এরপরে গডকে ঢোকাবে। এটার মূল বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের মধ্যেকার যে ভেতরকার যে চিন্তা সেগুলো কোনো একটা জায়গায় স্ক্যাটার্ড ওয়েতে আমাদের মনের একটা মানে গভীর হিংসা বা গভীর লোভকে প্রকাশ করে, সেই জায়গাটা বিভিন্ন নামে এক্সপ্রেস হচ্ছে, আনকন্ট্রোল, বুঝলে তো? হ্যাঁ, আনকন্ট্রোল কিন্তু ডিজায়ার। আমার মাঝে, মাঝে মনে হতো যে আনফুলফিলড লাস্ট যেটা আছে, একটা জায়গা আছে তো সব মনের প্রবৃত্তি, সেগুলো ফুলফিলড হচ্ছে না। বিয়ে করেও ফুলফিলড হচ্ছে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করেও ফুলফিলড হচ্ছে না, কিছু দিয়েই ফুলফিলড হচ্ছে না। আর এটাই বর্ণাশ্রমের প্রথম একটা কথা, বিবাহ নীতির প্রথম কথা, যার তার সাথে যেমন তেমন ভাবে বিয়ে করা, যেরম সেরম লাইফ লিড করা, ভাবছে তখন মুডের একটা, বলতো সব থেকে বেশি ডিভোর্স, আমি কিন্তু লাভ ম্যারেজকে খারাপ বলছি না, প্রয়োজন মেয়েরাই চুজ করবে ছেলেদের, এটা নর্মাল। সবচেয়ে বেশি ডিভোর্স কাদের হয় জানিস? তাদের লাভ ম্যারেজ হয়। কালকেই পড়লাম স্টাডি পেপারে। কেন হয়? এর কারণ লাভ ম্যারেজ বাজে তাই জন্য না, ওরা বলছে যখন লাভ ম্যারেজ হয় তখন মাথার ওপর হুজুগ চাপে, যাকে পছন্দ তখন মনে হয় সে ভগবান। কিন্তু যত দিন যায়, যে দীপ্ত দেবিদার ছেলে যে একটা আর্টিকেল লিখেছে দেখবে, প্রেম বলে, একটা না একটা প্রেম সামথিং 2019-এর আর্টিকেল, আনকন্ট্রোলড ভাবে এটা করে, তখন লাস্ট দিয়ে ভালোবাসা হবে, এছাড়া হবে না। কিন্তু যত দিন যায় আস্তে আস্তে তার দোষ দেখতে থাকে, এই দেখতে থাকে সেই দেখতে থাকে, করতে 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 ছাড়াছাড়ি। তখন ভাবে না যে লাইফ পার্টনার মানে কতটা, সমাজের এর মধ্যে দায় কতটা, কেন এরকম হবে। তা এইটা যখন হলো, যখন এই পর্যায়ে ব্যাপারটা চলে যাচ্ছে, তাই জন্য ঋষিরা দেখে আগে ব্যবস্থা দিয়ে গেছে যে এরম 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 এরম, মজা করতে কম বলেনি। আরে আমাদের বাদশায়নের কামশাস্ত্র বই আছে, তোমাদের জীবনে তোমাদের
100টা পর্ন সাইট ঘেঁটেও অত বানাতে পারবে না কোনো রকম কিছু যতটা বাদশায়ানের ইয়েতে আছে। আমি বাদশায়ানের আমাকে একজন বন্ধু বলতো যে যেহেতু দেখতো আমি এইসব নিয়ে করি, আমাকে বললো কি তুই ওই বইটা পড়। ও ইয়ার্কি মেরে বলেছে। আমি ভাবলাম বাহ ওইসব কি পড়বো, কি যেন বইটা না, কামসূত্র। আমি কোনোদিন ভাবিনি পড়বো। তা একদিন মনে হয়েছিল খুঁজেছিলাম। তুই বইটার প্রথম পেজে ডিসক্লেমার দেওয়া আছে যে সব শুরু হচ্ছে প্রথমে তুমি বর্ণাশ্রম মানছো নাকি, তারপরে কামশাস্ত্র। ভাবো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের বলেনি কিন্তু এটা। না মানে আমি মাঝে, মাঝে ভাবতাম যে আমার সাথে যে এরকম মানে তোর সাথে না, অনেকের সাথে হয় এটা। না, ফার্স্টে হাঁটা মাথার না, থেকে। না ওরকম বলে আমি জানি আজকালকার মেয়েদের সাথে এত কিছু হয়। বাট মেয়েদের সাথে, ছেলেদের সাথে, সবার সাথে। এই তো কি মেয়ে মনে হচ্ছে? জানি একে না, মেয়ে না বানিয়ে দিই, কিন্তু সেটা না মানে এই যে এগুলো কি? আর দেখ, ভালো লাগা টাকা ঠিক আছে, কিন্তু রেসপন্সিবল ভালো লাগা আছে তোরে বাবা। আর তো যদি ভালো লাগাটা একটা মেয়েতে শেষ হয়ে যেত আমি মানতাম। তুই যদি রিজেক্ট করে দেওয়া হয়ে গেল, তো তারপরে কি অন্য মেয়েদের দিকে তাকাচ্ছে না, তোরই ধ্যান করছে না, তাকেও ভাল লাগছে, আরেকজনকেও ভাল লাগছে। কালকে একজন মেয়ে কথা হচ্ছিল এই পড়াশোনায় নিয়ে কি ড্রামার কাকে দিয়ে ছেলে পাগল হয়ে গেছে তার ভালোবাসায়। ক্রাশ। ক্রাশ, হ্যাঁ ওই থেকেই শুরু হলো আমার ক্রাশ। ওই সেই স্টেটাসে দিয়েছিলাম। ক্রাশড হয়ে যাও। ও তো হ্যাঁ, ক্রাশকে ক্রাশ। এটা ওপর ভাল লাগছে, কিন্তু যদি সত্যিকারের বলি নে ওই ছেলেটাকেই সামনে এনে দিলাম, বিয়ে করবি? তখন মনে পড়বে আচ্ছা এই লাইফটা তো ভাই সত্যি ভয়ঙ্কর। দুদিন পর মেয়ে চেঞ্জ হয়, জানিস তো কিরম হয় মোস্ট অফ দ্য অ্যাক্টার্সের হ্যাঁ লাইফ। তাহলে ওই ক্রাশটা ভ্যালুটা কি বল? অনেক সময় ওগুলো একটা স্টান্টও হয়। অনেক সময় যে পার্টনার চেঞ্জ হয়ে যাচ্ছে ওগুলো একটা স্টান্টও হয় নিজের প্রতি দৃষ্টিটাকে আকর্ষণ করে রাখার জন্য, তার নেক্সট প্রজেক্টে যাতে তাকে দিই তো প্রজেক্ট। এই বডিটা কি তাহলে মানে তাদের বলতে গেলে তারা এত খেয়াল রাখে যে বডিটার, সে বডিটার তো তাহলে কোনো ভ্যালুই নেই তার কাছে। আমি বলবো আমি ক্রিম কম লাগাই বলে আমাকে যাতা বলে বাড়ি, কম না আমি লাগাই না সে বেশি, তার জন্য আমাকে যাতা বলে বাড়িতে। কিন্তু তারা তো বডিটা এত যত্ন করে, সে বডিটাকে এরকম গার্বেজ বানিয়ে রাখবে যে সে যে যা কিছু করবে, মানে এর সাথে ওর সাথে কি কোনো ফ্যামিলি আর বন্ধু নেই, কোনো না নর্মাল ভালোবাসা নেই। হ্যাঁ, কিছু নয়েজ ক্যান্সেল। ওটাকে ওই না, ওটাকে গার্বেজ বলা হবে না, ওটাকে ওই দৃষ্টিতে বলা হবে, মানে খুব উন্নত ধরনের বলা হবে। যদি দেখো উন্নত ধরনেরই যদি বলা হতো, আমি ওনাদের আমি এভাবে বলবো, তুমি ভাবো তোমার মা বাবা এরকম, তখন বলি এই মা বাবা হতেই পারে না, আমরা হতে পারি, মা বাবা হতে পারে না, ওয়াই? তাহলে মানে ওরা জানে কোথাও এটা গড়বড়, নিশ্চয়ই জানে, যতই কুল বলুক মডার্ন বলুক। আমি বলি ঠিক আছে, হ্যাঁ তোমার মায়ের তো সেদিন 5th বয়ফ্রেন্ডের সাথে দেখা হলাম, বলতেই পারছি না, তার মানে ওরা জানে জিনিসটা খারাপ। তাহলে তোমার বাবার কত নম্বর গার্লফ্রেন্ড, এটা মাথা গরম হয়ে যাবে না? তার মানে ওরা জানে এটা ভুল, 5th আর 6th আর 7th, তাহলে কেন করছো? না আমার কাছে প্রশ্ন যে একটা আইডিয়াল মেয়ে কিভাবে হওয়া যায় আমার কাছে। ঠাকুরের ঠাকুরের বই আছে নারীর নীতি নারীর পথে, আর একটা জিনিস আছে যজন যজন ইষ্টবৃত্তি, এটা করলে যার যেরকম হওয়ার সে অটোমেটিক ফুলের মতো ফেটে ওঠে। আমাদের ভিডিও দেখে হতে পারবে না। হ্যাঁ, ভিডিও দেখে হবে না। যেরমভাবে গাছে যেরম যেদিকে আলো ঠিকঠাক ম্যানিওর জল আলোর তিলের ঠিকঠাক যেদিক দিয়ে বাড়ার বেড়ে ওঠে, ওরমভাবে তার বেড়ে ওঠে। আমরা কি বলে দাও, আমি কি নিজেদের জ্ঞান দিচ্ছি নাকি? আমরা ঠাকুরের বলে দেওয়াটা আমরা এই এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতেই যখন তখনও কিন্তু এরকম ছিল, শ্রী ঠাকুর যখন ছিলেন যে হিমায়তপুরে, সেই হিমায়তপুরে এরকম প্রচুর ঘটনা ঘটেছে। জয়রাধে তো লিখলোই ওই জন্য। ওই এই কারণটাই, হ্যাঁ, এই কারণটাই সমাধানের জন্য মানুষকে ধরে 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 ঠাকুর বোঝাতেন, বিশেষ করে মায়েদেরকে প্রচুর যত্ন করে ঠাকুর এগুলো শেখাতেন, যে কি করলে মানুষ ভালো থাকবে, কিভাবে মায়েদের পরিবেশে মিশতে হয়। তাহলে কি সেই ভাবটা হয়তো তার মধ্যে আছে, কিছুটা রিফ্লেক্ট কম হবে সেই মায়ের ভাবের জন্য আর কি, তার সামনে যে আছে তারও ভাবটা রিফ্লেক্ট করে, তো তখন কিছুটা কম হবে। এবং পঞ্চানন্দাকে দিয়ে ঠাকুর এরকম সমস্ত সমাধানগুলো প্রশ্ন করে করে প্রত্যেকটা বিষয়ে একেবারে সাইকোলজিক্যাল ব্যাপার, যেখান থেকে মানসিক ব্যাপার, ডিস্টর্টেড চিন্তাভাবনার ব্যাপার, গ্রন্থির ব্যাপার, এবং সবচেয়ে খারাপ চিন্তাভাবনা দিয়ে কর্মর ব্যাপার, সবচেয়ে খারাপ কর্মের ব্যাপার, সেগুলো থেকে কীভাবে মানুষকে আস্তে আস্তে রেকটিফাই করে ঠিক করা যায়, এগুলো নিয়ে মায়েদের কি কাজ করা উচিত বা নিজস্ব কাজ কীরকম মায়েদের করতে হবে, এগুলো নিয়ে ঠাকুর একবার সূক্ষ্মাণুসূক্ষ্ম সমাধান নারীর নীতি নারীর পথে এসব দিয়ে গেছে। করতে হবে, এই আরেকটা কথা তো ফেস করতে হবে। হ্যাঁ কি এই প্রসঙ্গে আসার আগে আপাই বলছিল যে হুম। আম, ঠাকুর 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 করা, ঠাকুর ঠাকুর করি না, আমরা মাস্টার বলি। একটু আগে বলছিল না, এই প্রসঙ্গে ঠিক এই প্রসঙ্গটা আসার আগে তোকে এই রকম কোনো কথাবার্তা শুনতে হয় না যে মাস্টার মানে হচ্ছে প্রভু, আর প্রভুর মানে যদি দেখি হাজব্যান্ডের বাংলা স্বামী, স্বামী কথাটার অর্থ হচ্ছে প্রভু। তো এরকম সিচুয়েশন ফেস করতে হয় না যে আমি স্বাধীন, আমার কোনো প্রভু নেই, সেক্ষেত্রে স্বামীর প্রতি আনুগত্য বা
ওই ধরনের ব্যাপার। হ্যাঁ, এবার না বুঝতে মডার্ন ওদের মেয়েরা অত ভাবতে অত বুদ্ধি যোগ্য যায়নি। না অত না, বলিস না ভাই। আছে। ব্যাপারটা পারবো না। হলো এরকম বহুত ব্যাপার-স্যাপার আছে যে তোমার এখন এত মডার্নাইজড হয়ে গেছে যে এখন কেউ কাউকে মানে না। মানে লাইক আমার আমার একে পছন্দ হচ্ছে না, এই হাসব্যান্ড মানে একটা মেয়ের ২ টো হাসব্যান্ড হতেই পারে। মানে একটা ছেলের যে ২ টো ওয়াইফ হতে পারে তো হাসব্যান্ড কেন হতে পারে না? এরকম প্রচুর শুনেছি আমি এসব উল্টোপাল্টা জিনিস। তো মানে আমি যেহেতু একটু ট্র্যাডিশনাল টাইপের বেশি বিশ্বাস করি টাইপের তো আমাকে অলওয়েজ সাইডে রাখে। বাট কানে তো আসেই সবকিছু। তো তো মানে কানে তো আসে তো আমি থাকি না মেজরিটি কেসে এইসব জিনিসে। কারণ আমি আমার কয়েকটা ফ্রেন্ডেরই এমন জিনিসপত্র শুনছি এখন যে মানে ওদের মা-বাবারা কষ্ট করে এত টাকা দিয়ে বাইরে পাঠিয়েছে। অ্যান্ড তারপরে ওরা যখন এখন মানে এসে আমাদের সামনেই মানে ওটাকে জাস্ট লাইক হাই-ফাই করে বলছে। লাইক আম উম মানে লাইক বুঝতে পেরেছি, ওটাই গ্ল্যামার, ওই জিনিসটাই খারাপটাই গ্ল্যামার। লাইক প্রোর মেয়েরা মুসলিম ছেলেদের সাথে করছে। কিছু বললেই হিন্দু ওইসব মুসলিম। হ্যাঁ, মানে এটাই আল্ট্রা মডার্ন সিচুয়েশন হিসেবে ভাবে, আল্ট্রা মডার্ন সিচুয়েশন হিসেবে। আর এগুলো অনেক দিন থেকেই যারা হচ্ছে কি বলে মানে আমাদের কালচারের সাথে কি হয় বিভিন্ন রকমের মানে বাজে জিনিসও ঢুকছে, তো আমরা ওয়েস্টার্ন কালচারকে যখন বা কোনো বাইরের কালচারকে নকল করছি এগুলোতে আরো বেশি ফ্যাসিনেটেড হচ্ছে। আর একটা জিনিস দেখছে, বাইরের কালচার আমাদের কালচার নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওরা বাইরে ওরা শাড়ি বাইরে পরা শুরু করছে, ঘোমটা দেওয়া শুরু করছে। এটার কারণ ইংরেজরা আমাদের উপর দাদাগিরি করে গেছে, অধিকার কথা বলেছে। ওরা আজকে রাজা রানীদের মানে কেন? হ্যাঁ রাজা রানীদের রয়্যালটি দেয় কেন? এসব কিছু বি- বলছে না তো। বিষয়টা হচ্ছে ওদের ভেতরকার কালচারটা ওরা কিন্তু একজনকে রেসপেক্ট করে, কিন্তু ওদের যে যে কালচারটা দেখানো হয় সিনেমাতে বা হচ্ছে কি বলে হাইলাইট করা হয় সেই সমস্ত বিষয়গুলোর কথা বলছি, সেইগুলোতে এত ফ্যাসিনেটেড হয় মানুষ তার ভেতরকার বিষয়টা না দেখেই সে বাইরের অংশটাকে কপি করে এবং নিজেকে মডার্ন বলে, এবং মডার্ন করার জন্য সেটা অনুকরণ করে কপি করতে চায়, অ্যাকচুয়ালি তখন নিজের বিষয়টাও হারিয়ে যায়। হ্যাঁ, ওদের কালচারে আছে মদ খাওয়া, হ্যাঁ, হ্যাঁ। ওদের কালচারের পার্ট একটা মদ খাওয়া। কত এইবারে এলিগেন্সের সাথে মদ খায়, মাতলামি করে। এইবারে ওরা যবে মাতলামি করে, ওরা লকডাউনের পর, লকডাউন যখন শেষ হলো, ওরা রাস্তায় পড়েছিল মদকে, সেটা খবর হয়েছিল, এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে খবরে দেখিয়েছিল যে ওরা মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, এটা একটা খবর। কিন্তু ভারতবর্ষের এরকম কোনো খবর হয় না যে ভারতবর্ষের কেউ মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, এটা হতেই পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওরা যদি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে সেটা একটা ইন্টারন্যাশনাল চ্যানেলে সেটা একটা খবর হয়ে যায়, কারণ ওরা সাধারণত পড়ে থাকে না, ওরা কখনোই পড়ে থাকে না। ও যেটা বললো এলিগেন্সের সঙ্গে ব্যাপারটাকে করে, তো আমরা কিন্তু পুরোপুরি অ্যাডাপ্ট করতে পারি না। আমাদের যেটুকু দেখানো হচ্ছে এটা একটা হচ্ছে মার্কেটিং, মদ বিক্রি করার জন্য, মাদক জাতীয় জিনিস বিক্রি করার জন্য, পুরো ব্যাপারটা মার্কেটিং, এর একটা বড় এক্সাম্পল এবং এই ব্যাপারটাকে কুল বানানো হচ্ছে। হ্যাঁ, এর একটা বড় এক্সাম্পল আছে টিকটক। টিকটক জিনিসটা যেটা একটা মিডিয়া, ঠিক আছে, মিডিয়া খারাপ বলছি না, চাইনিজ কোম্পানি, জানিস এবার চায়নার একটা ওখানে বাইরে স্টাডি বের করে বলছে টিকটকে এখানে যে ভিডিওগুলো ভাইরাল হয়, এই ছেলেগুলো নাচছে, মেয়েগুলো সব অসভ্যতামি করছে, চায়নায় ওদের অ্যালগোরিদম এমন বানানো যে ওদের দেশের মধ্যে বাচ্চারা যখন টিকটক অ্যাকাউন্ট খুলে ওরা ওই ভিডিও পায় না, ওরা পায় ফিজিক্স করছে, ম্যাথ করছে। এটা রিপোর্ট হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা শুনেছি। কেন? এর মানে কি? ওরা জানে টিকটকে কি ওই ফিজিক্সের ভিডিও ভাইরাল হয়, মানে টিকটক কি ফিজিক্স দিয়ে টাকা পাচ্ছে না, কিন্তু ওদের দেশে ওই ব্যবসা চালাচ্ছে না, ওদের দেশে ওগুলোই চালাচ্ছে যাতে বাচ্চারা ওরকম ভিডিও দেখে টিকটকে। গভর্নমেন্ট রুল। যদি ওইসব ন্যাংটা নাচ ওদের ওখানে দেখানো হয় তাহলে কিন্তু ওদের ব্যান্ড করে দেবে, কোম্পানি তুলে দেবে। ওদের এডুকেশনাল ভিডিও রাখতে হবে। এটা নিউজে পাবলিশড হয়েছে যে ওটা ওদের গভর্নমেন্ট রুল, যে ওটা সম্ভবত বাইট কোম্পানি। বাইরের দেশে দেখাতে হবে তো ন্যাংটা নাচ, আর ওদের দেশে দেখাতে হবে টিকটকে সবাই পড়াশোনা করছে। এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাবলিশড হয়েছে। আমাকেও করতে হবে। আর যখন আমাদের দেশে টিকটক ব্যান করা হবে তখন করা সেই, হয়ে গেছে তো। হ্যাঁ করা হয়ে গেছে, বা টিকটক টিকটক হ্যাঁ, জাতীয় হ্যাঁ। জিনিস যখন ব্যান করা হয়েছে বা হবে, তখন প্রোটেস্ট হয়ে যাবে। এই এই প্রোটেস্টটা, হ্যাঁ। যারা এই প্রোটেস্টটা করছে, স্ন্যাপচ্যাট। তারা কিন্তু মানে হয়তো দেখে খুব কুল লাগছে, দেখে মনে হচ্ছে তারাই হচ্ছে প্রোগ্রেসিভ, কিন্তু আদতে তারা টেনে নিয়ে যাচ্ছে আমাদেরকে অন্ধকারের দিকে। সেই আরেকটা এখানে ঠাকুরকে একজন বলেছিলেন যে মডার্ন, আমি খুব মডার্ন, আমি খুব আপডেটেড, আমি খুব মডার্ন, এরকম বলেছিল একজন ঠাকুরকে বলছিলেন যে উনি টিচার ছিলেন, আবার প্রোগ্রেসিভ টিচার, মডার্ন ম্যাথমেটিক্স টিচার। হ্যাঁ, তখন ঠাকুর বলেছিলেন, দাদা যেটা বললো, আচ্ছা আপডেট মানে কি? আপডেট মানে আপ টু ডেট, তাই না? আপডেট মানে আপ টু ডেট,
যখন আপনি আপনার ক্লাসে কাউকে পড়া দেন যে আপনি আপ টু পেজ নাম্বার 36 পড়ে আসবে, তার মানে কি শুধু পেজ নাম্বার 36? তার মানে কি ফার্স্ট টু পেজ নাম্বার। ফার্স্ট টু পেজ নাম্বার 36? তেমন আমি যদি বলি আমি আপডেটেড, আমি মডার্ন ডের সাথে আপডেটেড, তার মানে কিন্তু শুধু আজকের পেজটা না, আগে থেকে আজ অব্দি যা যা ভালো ছিল সবকিছু আমি সেটা থেকে ভালোগুলো নিয়ে আমি রাখছি। এইটা হচ্ছে আমাদের দেশের প্রগ্রেসিভ, আমাদের না, জীবনের প্রগ্রেশনের ডেফিনেশনই এটা। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন, সব এটাই বলে। যা যা ভালো, পরিবর্তনের শিং ভালো থাকলে শিং রাখবো, যা দরকার সে রেখেছে, আমাদের লোম দরকার নেই, লোম ছেড়ে দিয়েছি, যেটা এটাই প্রগ্রেশন। আজকের ছেঁড়া জিন্স যদি আমার ধর্ম হয়, ধর্ম না তো কোনো কিছু, ছেঁড়া জিন্স কিভাবে ধর্ম হতে পারে? আমি কিন্তু কারোর ফ্যাশন সেন্স নিয়ে কথা বলছি না। বলতে পারি। হ্যাঁ, সে বলতে দরকার নেই আমার, আমি বলছি যদি ছেঁড়া আজকেই যদি ওটা বিষয়, আমাকে যে ওটা ঠিক বলে নিয়ে নিতে হবে আজকে হচ্ছে বলে, তা না কিন্তু। কিন্তু যেটা যে সময় যেটা ভালো সে সময় সেটা। এখন কথা হচ্ছে যারা এই ডেফিনেশন মেনে চলবে তারা সাধারণত সংখ্যায়, আমরা দেখছি যদ্দূর, সংখ্যায় কম তারা তো তাহলে একা হয়ে পড়ছে না? একা হচ্ছে, তার দোষ আছে তো। ওরা ওদের বদমাইশি জিনিসপত্র ছড়ানোর জন্য যতটা পরিশ্রম করছে, আমরা তো আমাদের ভালোটা ছড়ানোর জন্য অতটা পরিশ্রম করছি না। কিন্তু ওদের একটা ন্যাচারাল বেনিফিট আছে। আর ওরা এর মানে এই না যে ওরা আনন্দে আছে, ওদের দল জিতে আনন্দ করছে না, ওরা দুঃখ করছে, দুঃখ পাচ্ছে শেষে। কিন্তু এই যে উঠতি টাইমটা আনন্দ করছে, আর এর সংখ্যা বেশি হওয়ার জন্য ধরো সবাই ভিড় হয়ে সমুদ্রে ঝাঁপ মারছে, গিয়ে মরছে, কিন্তু ভিড়টা ওইদিকেই যাচ্ছে, তাই আমাদের অসুবিধা। আর আমরা দেখে এসেছি যে ওখানে অন্ধকার, বুঝতে পারলে? সেরকম ভাবে যদি বলি যে আমরা, ওদের একটা ন্যাচারাল বেনিফিট আছে, ঢালটা ওইদিকে, সবসময় নিচে পড়ে যাওয়া ইজি, কারণ কমপ্লেক্স এনজয় করতে চাই ইমিডিয়েট, ওদের এনজয়মেন্টটা ইমিডিয়েট হয়ে যায়। এক্ষুনি এক্ষুনি চাইলে যে কোনো একটা মেয়েকে ধরে কিছু একটা করতে পারে, এখন একটা মেয়ে চাইলে একটা ছেলেকে ধরে কিছু একটা করতে পারে ফিজিক্যালি, হ্যাঁ, হাত ধরে নিতে পারে, কিন্তু তার পরবর্তী কী হবে সেটা কিন্তু ওর হাতে নেই। তাই ওই পরবর্তীর এফেক্টের ভয় সে করে না, এরকম প্রচুর কেস আছে। কিন্তু কমপ্লেক্স যদি মাত্রা ছাড়িয়ে যায়, ওই পরবর্তীর বুদ্ধিটাই, বুদ্ধি না আসাত প্রাণাস্যাতি, যে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন সঙ্গাত সঞ্জায়তে কামা, এই সঙ্গ যার কথা আমরা বলছি, এই সঙ্গ কাম জাগায়। কামাত ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহা, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধি না আসা, বুদ্ধি না আসাত প্রাণস্যাতি, ধ্বংস, ধ্বংস চলে আসে, ধ্বংস দিয়ে যাবে। কাম জাগাতে পর যা হয় হয়, কিন্তু ওটাতে ইমিডিয়েট আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি, ইমিডিয়েট আমি ফলটা পাচ্ছি, মানে এনজয়মেন্টটা করে নিচ্ছি, এবার তুমি বোঝো। কিন্তু আমাদের একটা লস হচ্ছে যে আমরা লং টার্ম একটু ব্যাপার হয়ে যাচ্ছে, আজকে ভালো করাটা যেন ফাইট। তার উপায় হচ্ছে প্রিয় উপভোগ, সেই আবার একই অ্যান্সার। একটা আদর্শ থাকলে তার মাধ্যমে আমরা উপভোগ করতে পারি। আর ওই আদর্শ সেন্ট্রিক কোনো ম্যান আমার আশেপাশে যদি থাকে বা ওম্যান আশেপাশে থাকে, তাকে দেখে দীপ্ত হয়ে যে এরকম হয়। তার জন্যই ঠাকুর ইমিডিয়েটওয়ালা সলিউশন দিয়েছিল। কাদের? সেই লম্পটদের ওই যুগে। কীর্তন এক্ষুনি মজা পাবে, খাওয়ানো এক্ষুনি মজা পাবে, জাদু এক্ষুনি ম্যাজিক দেখবে, ওটা দিয়ে শুরু করেছেন কিন্তু ঠাকুর, কারণ ওদের আর রাস্তা নেই, ওদের জাদুই দেখাতে হবে। যাদের ওই সময়ের টাইমটা, তখন তাদের ঠাকুর জাদু দেখিয়েছেন, এখান দিয়ে আলো বের করা, মানুষকে জাদু, 10টা ঠাকুর হয়ে গেল, লীলা করা, রাসলীলা টাইপের, হ্যাঁ, রাস মানে ওই সব নাচ না, সাউন্ড সাউন্ড করা, অনুভূতি চরমে নিয়ে ফেলে দেওয়া, করিয়েছেন। কিন্তু ওটা পার্মানেন্ট সলিউশন না তো। তারপরে কি হয়েছে তাদের? তখন ঠাকুর দেখছেন আস্তে আস্তে একদিন চুপ করে কীর্তন বন্ধ হয়ে গেল। কিশোরী মোহনকে ঠাকুর বলছেন, লাভ কট ইন এ মোমেন্ট অফ র্যাপচার উইল ফ্লাই অ্যাওয়ে। If you give yourself to love, abide in love, then love must be in your body, in your free flow, whether you are at work or at ease. Love have to dictate every action of your body, and this is the only way that love can be of service to you and through you to all. এতদিন বলতো সব বলো, কীর্তন করো কীর্তন করো, এখন আবার এরকম পুরো চেঞ্জ ঠাকুর। তখন কিশোরীদা বলছে, ওশানি টিকাবে লিখছেন হাজারম্যান, দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে ঠাকুর ডিড কীর্তন। তারপর কীর্তন নিজে করেননি, তো বোঝা গেল পুরো একটা নাটক ছিল, ওদের ট্রিটমেন্টের জন্য ওটা ছিল। ওইভাবেই তো সস্তায় নিয়ে যজন যজন ইষ্টপ্রীতি আসলো, দেখছে ওখানে কীর্তন করে চলে আসছে, ওরা আবার আস্তে 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 কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তখন না ওই পুরনো কামাসক্ত রাস্তায় ফিরতে পারছে, না কীর্তনের আনন্দ পাচ্ছে একা একা, কোথায় যাবে ওরা? তখন তাদের প্রিন্সিপালস দিতে আরম্ভ করলো, দীক্ষা, তুমি এটা করবে সকালবেলা, আর মানুষকে বলবে, ওদের ঠিক করবে। আমরা অনেকে যাজন করতে ভয় পাই, ভিডিও ইউম করতে ভয় পাই, এবার আমি নিজেই তো ঠিক না, ওটার কথা হচ্ছে না, এটা বলার একটা পার্ট অফ সাধনা। ভিডিওর সামনে বলি আর না বলি, এটা পার্ট অফ সাধনা, মানে এটা যাজনের পার্ট।
প্রত্যেকে যদি একটা করে ইউটিউব চ্যানেল খোলে আমি বলবো তাও ভালো, তাতে ভিউ হোক না হোক পরে, ওটা ওরা অবশ্যই পরে, কিন্তু এই যে বলছি মানুষ ঠাকুরের কথা ভীষণ ইম্পর্টেন্ট। এটা একটা পার্ট অফ, স্মল পার্ট অফ, বাট ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট। পুরোটা যজন যাজন ইষ্টবৃদ্ধি করলে কাটে মহাভীতি কমপ্লিট মানে দিয়ে গেছে। চলো এটা দেখে মনে পড়লো আমাদের একজন ফেসবুক প্রোফাইলে, ঠিক আছে, বলো না। আমাদের একজন মেসেঞ্জারে মেসেজ করেছেন এক মা যে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাই, কিভাবে পেজটা গ্রো করব বা কিভাবে এটা বাড়ানো যায়। হ্যাঁ বলবে অবশ্যই, একদম ফুল সাপোর্টে আছি আমরা। লিখলাম যেগুলো মোটামুটি একটা ওয়ে আছে। তুমি করতে হবে কন্টেন্ট আদর্শ কেন্দ্রিক হতে হবে, দাদা কেন্দ্রিক হলে অসুবিধা। হ্যাঁ সেটা তো বলেছি যে কন্টেন্টের বিষয়ে যেটা হয় সেটার মধ্যে চেষ্টা ভাব থাকতে হবে, এবং সব ভাব। দিকে চেষ্টা থাকবে, ব্যাস হবেই, হতেই হবে। একটু যতটুকু হবে তত, একজন দেখলেও লাভ। ঠিক আছে, হ্যাঁ মাকে বলে আমার